কুমিল্লায় ধর্ষণের ঘটনায় পরকীয়ার প্রমাণ পায়নি পুলিশ। ভুক্তভোগীকে উত্ত্যক্ত করত দুই ভাই ফজর ও শাহপরান। বড় ভাইকে ঘায়েলে নেওয়া হয় রাজনৈতিক প্রতিপক্ষের সহায়তায়। আমরা দু তিন জন মারতাছে আর অনেকজনে ভিডিও করছে। সবাই হচ্ছে অন ক্যামেরা মেয়েটাকে নির্যাতন করছে, বাস্তবিকভাবে ধর্ষণকাণ্ড করছে এবং শ্লীলতাহানির ঘটনাও করছে। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ আসামি 30। কাজে যোগ দিয়েছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। বন্দরগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য, চলছে পণ্য খালাস ও সরবরাহ। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। একজন নারীকে একা পেয়ে ধর্ষণ করল ফজর আলী। বিষয়টি পরকীয়া সাজিয়ে ভুক্তভোগীর উপর অমানবিক নির্যাতন করালো ফজর আলীর ছোট ভাই। এটি কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণের ঘটনা। তদন্তকারীরা বলছেন এখানে পরকীয়ার কোনো সম্পর্ক নেই। ভুক্তভোগী ও তদন্তকারীদের সাথে কথা বলে জানা গেছে ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে শায়েস্তা করতে নৃশংস নির্যাতনের পরিকল্পনা করেন তারই ছোট ভাই শাহপরান। আর নির্যাতনে নেতৃত্ব দেয় স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন ও তার বড় ভাই আবুল কালাম। কুমিল্লার মুরাদনগরে সেদিন আসলে কি ঘটেছিল, খোকন চৌধুরীকে সাথে নিয়ে দেখুন মনিরুল ইসলামের রিপোর্ট। ক্যামেরা ছিলেন শাহিন আলম। বাংলাদেশে তোলপাড় চলছে যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, সেইখানে আমি এখন এসেছি। যে নারীটি একটা দীর্ঘ বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তার সাথে কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করব। সরাসরি কথা বলবো তার সাথে, একটু জেনে আসি তার সাথে আসলে কি ঘটেছিল। ভুক্তভোগী নারী জানান, ঘটনার দিন তার বাবা মা পাশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। এই সুযোগে পাওনা টাকা চাওয়ার উসিলায় জোর করে ঘরে ঢুকে সুদের ব্যবসায়ী ফজর আলী, যিনি ভুক্তভোগীর মাকে মাসে 4,000 টাকা লাভে 50,000 টাকা ঋণ দিয়েছিলেন। মিল না দেখে হ্যাঁ ডাকাইতে ডাকাইতে দরজার খিলিয়া না খুয়ে গেছে। পরে হ্যাঁ আছে মতন হ্যাঁ খিলি দিছে, আমার দেয়নি। মানে হ্যাঁ রে বলতেছি যে এইসব করে দরকার নেই। মানে হ্যাঁ আমার মুখ চাপদা ধরে রাখছে। এর কয়েক মিনিটের মধ্যেই সেই ঘরে ঢুকে যায় অন্তত 15 জন। প্রত্যেকের হাতে ছিল লাঠি, হকি স্টিক। শুরু হয় অকথ্য নির্যাতন। প্রায় আধা ঘন্টা ধরে মারা হয় ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরকে। এমনকি শাবল দিয়েও আঘাত করা হয় তাকে। এ সময় প্রত্যেকে মোবাইলে ভিডিও ধারণ করে ওই নারীর শ্লীলতাহানি করে। মানে হ্যাঁ আর সুযোগ দেয়নি, হ্যাঁ দেয় নাই, আমারও দেয় নাই, মানে কথা বলার। হেতেরে মারছে, আমার মারছে। হ্যাঁ আমরা দু তিন জন মারতাছে আর অনেকজনে ভিডিও করছে। ঘটনার অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করত বাহেরচর গ্রামের ফজর আলী ও তার আপন ছোট ভাই শাহপরান। এটা নিয়ে 2 মাস আগে একবার সালিশ হয়। ফজর আলী ওই সালিশে তার ভাই শাহপরানকে মারধর করে। এর কিছুদিন পর ফজর আলী থেকে টাকা ধার নেয় ভুক্তভোগীর মা। টাকা চাইতে ফজর ভুক্তভোগীর বাড়ির আশপাশে গেলেই তাকে ধরে পেটানোর পরিকল্পনা করে শাহপরান। মামলার তদন্তকারীরা জানিয়েছেন, এই পরিকল্পনায় সঙ্গী করা হয় ফজরের পূর্বশত্রু আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে। এমনকি মারধরের সময় সুমনের বড় ভাই আবুল কালাম নিজেই উপস্থিত ছিলেন। তাদের পরিকল্পনাতেই ভুক্তভোগীর ভিডিও পরকীয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক আছে শাহপরান ও আবুল কালাম। জামিয়াটা সরাইতে বলতে শাহপরানই লোকটি লাগাইছে। শাহপরানকে ফজর আলীর ভাই, ছোট ভাই। সবশেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল? এটা সালিশ মধ্যে আর মামা টামারা সব আইছিল। ফজর আলী আবার রাগ দিছিল, কি থাই তার ফা দিছিল, চড়থাপ্পড় দিছিল। হে জিদ দে লোকটি লাগাইছে। মামলা হবার পর এর তদন্ত করছে থানা ও জেলা ডিবি পুলিশ। একাধিক কর্মকর্তারা জানিয়েছেন, এখানে পরকীয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বলছে, সেদিন নারকীয় 2টি ঘটনা ঘটে, একটি ধর্ষণ, অন্যটি পরিকল্পিত নির্যাতন। সবাই হচ্ছে অন ক্যামেরা মেয়েটাকে নির্যাতন করছে,
পাশবিক নির্যাতন বলা যায়। জি, পাশবিক নির্যাতন। মানে এটার হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আমরা যেসব আসামি গ্রেপ্তার করছি ওই সব আসামি মোবাইলে আমরা আরো ভিডিও পাইছি। বাস্তবিকভাবে ধর্ষণকাণ্ড করছে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটছে। কথা হয় ভুক্তভোগীর মায়ের সাথে, যিনি ঘটনার দিন চিৎকার চেঁচামেচি শুনে তার মেয়েকে উদ্ধার করতে আসেন। বলেন, মামলা প্রত্যাহারের প্রশ্নে ওঠে না, ধর্ষক ও নির্যাতকদের বিচার চান তিনি। শান্তি হয়, আমরা শান্তি করে বিচার চাবে না। মামলা তো আর তুলে নেবেন না, না মামলা তো তুলে নেওয়ার কথা আসে না। এদিকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আটক ফজর আলী কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতন, শ্লীলতাহানি ও পর্নোগ্রাফির মামলায় আটক 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কুমিল্লা। দর্শক, আমার সহকর্মী করা প্রতিবেদনটি আমরা দেখছিলাম, খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমরা কুমিল্লা একটু যুক্ত হতে চাই, সহকর্মী খোকন চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই। খোকন, যেমনটি প্রতিবেদনও দেখছিলাম, এই ঘটনায় আরও যাদের নাম উঠে এসেছে এবং যারা পলাতক তাদের গ্রেফতারের বিষয়ে পুলিশ কি বলছে, এবং আরও যে বিষয়টি একটু জানাবেন, যেই প্রধান অভিযুক্ত আসামি ফজর আলী, তিনি তো চিকিৎসাধীন ছিলেন দেখে তাকে আদালতে নেওয়া সম্ভব হয়নি। তাহলে আসলে ঘটনা কি দাঁড়ালো? ছোঁয়া, আপনি যেই প্রশ্নটি করেছেন, আসলে এই প্রশ্নটি কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ যিনি প্রধান আসামি তিনি এখনও চিকিৎসাধীন, এখনও তাকে আদালতে আনা হয়নি। এই প্রশ্নগুলি কিন্তু আমাদের কাছে যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও জানতে চাচ্ছেন। কিন্তু এই বিষয়টি আমরা যতবারই পুলিশের কাছে করেছি, এই প্রশ্নের জবাব একটি, আসলে সে গুরুতর আহত এবং ওই ঘটনার দিন তাকে পিটিয়ে যে পা ভেঙে দেওয়া হয়েছে, সে কারণেই আসলে পুলিশ হেফাজতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এছাড়া বাকি যারা আসামি রয়েছে, বাকি আসামিদেরকে তারা ধরতে তাদের অভিযান চালিয়ে যাচ্ছেন নিয়মিত, এবং বলছেন যে আসলে খুব সহসাই তাদেরকে তারা ধরতে পারবেন বলে তারা আশা করছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু এই যে বাকি যে 4 আসামি ধরা পড়েছে, অর্থাৎ যারা ভিডিওটি ভাইরাল করেছিলেন, তাদের কিন্তু আজকে রিমান্ড চাওয়ার কথা। আমি কথা বলেছিলাম মুরাদনগর থানার ওসির সঙ্গে, তিনি যে এই বিষয়টি জানিয়েছেন যে আজকে তাদের জন্য 5 থেকে 7 দিনের রিমান্ড চাইবে, এর মধ্যে আদালত যে কদিনের মঞ্জুর করেন সে পরিপ্রেক্ষিতে তাদের পরবর্তী যে আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন। তো এখন পর্যন্ত আসলে এই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু যে ভুক্তভোগী নারীর পাশে কিন্তু আসলে দেশবাসী যেভাবে দাঁড়িয়েছে এবং তারা চাচ্ছেন এই ঘটনার যাতে সুষ্ঠু বিচার হয়। অবশ্যই সেটি আমাদেরও প্রত্যাশা। ধন্যবাদ খোকন যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামের সাতকানিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক প্রধান শিক্ষককে দোকানের খুঁটির সাথে বেঁধে প্রকাশ্যে মারধর ও হেনস্থা করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সাতকানিয়ার বাসিন্দা ভুক্তভোগী বান্দরবান সদরের একটি স্কুলের প্রধান শিক্ষক। তিনি জানান, ঘটনাটি শুক্রবার বিকেলের। স্থানীয় শামসুল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ ছিল তার। ঘটনার দিন আলোচনার জন্য তাকে ডেকে নিয়ে যায় শামসুল। পরে একটি সাদা স্ট্যাম্পে তার সই নিতে চায় তারা। রাজি না হওয়ায় শামসুলের লোকজন প্রকাশ্যে তাকে হেনস্থা করে। এ বিষয়ে এরই মধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, আর বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ট্রাইব্যুনাল 2-এ জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ আসামি 30 জন। এর আগে আবু সাইদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। সেই মামলা তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। হত্যাকাণ্ডে মিলেছে 30 জনের সম্পৃক্ততা। তাদের মধ্যে পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে। আবু সাইদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। এই মামলায় কারাগারে থাকা 4 আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। মামলার এই অগ্রগতির বিষয়ে জানব, রংপুরের শিক্ষার্থীদের প্রতিক্রিয়াও জানতে চাই। আমার সহকর্মী সরকার মাঝহারুল মান্নান আমার সঙ্গে যুক্ত হয়েছেন। মাঝহার, আবু সাইদ হত্যা মামলার অভিযোগ তো ট্রাইব্যুনালে দাখিল হতো, যেটি জানাচ্ছিলাম, এ নিয়ে ছাত্র আন্দোলন নেতাকর্মীরা কি বলছেন?
ছোয়া, এই মুহূর্তে আমরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঠিক সামন থেকে সংযুক্ত হয়েছি। যে বিষয়টি তথ্যটা দিতে চাই যে ইমরান চৌধুরী যে আকাশ, তিনি এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নন, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক। এবং আমরা এর মধ্যে বেশ কিছু শিক্ষার্থী, তার সহকর্মী এবং অন্যান্যদের সাথে কথা বলেছি যে ট্রাইব্যুনালে যে মামলাটি হয়েছে সেই মামলায় যে 30 জনকে যে আজকে আনুষ্ঠানিকভাবে যে চার্জশিট দাখিল করা হয়েছে সেই ব্যাপারে আমি একটু আপনার কাছে জানতে চাই যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছুক্ষণ আগে দাখিল হয়েছে 30 জনের নাম উল্লেখ, তার মধ্যে পুলিশ আছেন, ছাত্র নেতাকর্মী আছেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ প্রশাসনের কর্মকর্তারা আছেন, যাদের মধ্যে 4 জনের নাম আমরা জানতে পেরেছি, 2 জন পুলিশ কর্মকর্তা, একজন শরীফুল ইসলাম সাহেব প্রক্টর এবং ছাত্রলীগের ইমরান চৌধুরী আকাশ। এই ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ। আমরা দীর্ঘ প্রায় 1 বছর পর এই আবু সাঈদ হত্যা মামলার আজকে ফরমাল চার্জশিট আজকে দাখিল হয়েছে এবং এতে আমরা সন্তুষ্ট। এবং এখানে যারা প্রকৃত অপরাধী তাদেরকেই তারা হয়তো বা খুঁজে পেয়েছেন এবং তাদের অপরাধের মাত্রা অনুযায়ী তাদেরকে লিস্ট আউট করে 30 জনের হয়তো সেখানে সম্পৃক্ততা পেয়েছেন। তো বরাবরই এটা তাদেরকে লিস্ট আউট করে 30 জনের হয়তো সেখানে সম্পৃক্ততা পেয়েছেন। তো বরাবরই এটা আমরা জানি যে সেদিনকার যে পরিস্থিতি ছিল, পরিবেশ ছিল, সেদিন আসলে এটা হত্যা, এটা মানে সরাসরি এটা একটা পুলিশের হত্যাকাণ্ড। এবং এর পাশাপাশি হয়তোবা পুলিশরাই এখানে মেইন আসামি হিসাবে আছেন এবং হত্যাকারীর ইয়াতে আছেন। এর পাশাপাশি হয়তো ওই দিন যারা ছাত্রলীগ এবং তারা বিগত সময়ে 11 তারিখ থেকে শুরু করে অন্যান্য দিনে শহীদ সাঈদের উপর যারা আক্রমণ করেছেন, তার যারা গলা চিপে ধরেছিলেন এবং তাকে যারা থাপ্পড় মেরেছিলেন, সেই সকল নেতা কর্মীরাও আমরা আশা করছি এখানে আসবেন। এবং এর পাশাপাশি যারা তার সুরথাল রিপোর্ট প্রস্তুতে এবং তার পোস্টমর্টম রিপোর্ট টেম্পারিং করতে যারা সাহায্য করেছেন বা ওই সময় যারা ফোর্স করেছিলেন, তারাও হয়তোবা এই মামলায় সংযুক্ত হবেন বলে আমরা আশা করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কি দায় এড়াইতে পারে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায় বলতে আমরা এখানে হত্যার দায়টা ওইভাবে দেখছি না। এটা আমরা তাদের দায়ভারের কথা যদি আমরা বলি, তাদের হয়তো এখানে প্রশাসনিক দায়বদ্ধতা থাকতে পারে, তবে এটা যদি আমরা হত্যার সাথে মিলাই তাহলে হয়তোবা সেটা ওইরকম পর্যায়ে যাবে না। ছোয়া, আপনি জানেন যে এই ঘটনায় আরো একটি মামলা হয়েছে রংপুরের যে তাজহাট থানায়। সেখানে 17 জন প্রথমে আসামি ছিলেন, নাম উল্লেখিত নাম, এবং পরে আরো 7 জনকে সম্পৃক্ত করা হয়। সেই 7 জনের মধ্যে কিন্তু প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের ভিসিও আছেন। এবং শিক্ষার্থী এবং যারা আন্দোলনে সংযুক্ত তারা যেটা চাইছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে দায় আছে সেই জায়গায়, কারণ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের অনুমতি ছাড়া সেখানে পুলিশ ঢুকবার কথা নয়, এটি বারবার বলছিলেন যে পরিবার সহ অন্যান্য যারা আছে, এবং তাদের ব্যাপারেও যেন এই মামলায় পরবর্তীতে তদন্ত কার্যক্রমটি হবে সেটা যেন তাদের বিষয়টিও যেন আসে সেই দাবি তারা কিন্তু করেছেন। ধন্যবাদ মাঝার সেই সর্বশেষ আপডেট আমাদের জানানোর জন্য। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার হওয়ায় আজ থেকে ফের দেশের সব বন্দর ও কাস্টমস হাউসে পুরো দমে শুরু হয়েছে কার্যক্রম। টানা 2 দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর আবারও কর্মচঞ্চল চট্টগ্রাম কাস্টমস হাউস ও বন্দর। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন কাস্টমস হাউসের বেশিরভাগ কর্মকর্তা। আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন শুরু হওয়ায় খুশি ব্যবসায়ী C&F এজেন্ট। এদিকে শুল্কায়ন শুরু হওয়ায় চট্টগ্রাম বন্দরেও শুরু হয়েছে পণ্য ওঠানামা ও কন্টেইনার সরবরাহ। তবে গত 2 দিনে 4000-এরও কন্টেইনার জাহাজীকরণ না হওয়ায় বন্দরের অভ্যন্তরে তৈরি হয়েছে জট। এছাড়া বহির্নোঙরেও বেড়েছে পণ্য বোঝাই জাহাজের সংখ্যা, যা স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। 2 দিন মোটর গাড়িগুলো বন্ধ ছিল কাস্টমারের কারণে, আর আজকে সকাল থেকে মোটামুটি কিছুটা কাজ চালু হয়েছে। আমরা চাই যে কাজ ঠিকভাবে হোক, সুন্দরভাবে হোক। আমাদের কাজগুলা প্রতিদিনের কাজ আমরা প্রতিদিন শেষ করতে চাই, এটা আমাদের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো। 2 দিন বন্ধ, আমদানিকারকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে আমরা খুশি এখন কাজ চালু হয়েছে, এটা আর কি। এদিকে সকাল থেকে কর্মমুখর বেনাপোল, হিলি, আখাউড়া, ফোমরা সহ স্থলবন্দরগুলো। শুরু হয়েছে আমদানি রফতানি কার্যক্রম। এর আগে টানা 2 দিনের এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কারণে অচল হয়ে পড়ে স্থলবন্দরগুলো, স্থবির হয়ে পড়ে শুল্কায়ন কার্যক্রম। পরে রাতে ব্যবসায়ীদের মধ্যস্থতায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন কর্মকর্তারা। খুলনায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় শিশুসহ ইজিবাইকের 2 যাত্রী মারা গেছে, আহত 3 জন। সকালে খুলনা সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হোগলাডাঙ্গা মোড়ে একটি ইজি বাইক খুলনাগামী যাত্রী তুলছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়, আর ঘটনাস্থলেই মারা যায় ইজি বাইকের যাত্রী শিশু শেখ রায়হান ও জুয়েল ইসলাম। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিও একটি দোকান ভেঙে খাদে পড়ে যায়।
ঘটনার পর কৌশলে পালিয়ে যায় ট্রাক চালক। সামনের চাকা ব্লাস্ট হয়ে যাওয়ার পরে ওই জায়গায় অটো স্ট্যান্ড আছে, সেই অটোর উপর দিয়ে উঠে মানে প্রায় একটা দোকানের মধ্যে ঢুকে গেছে। ফোন পাই আমিও ছুটে এসে দেখি ওই আমার স্বাস্থ্য ভাই মারা গেছে, না এসে দেখি ওই ট্রাকে মেরে গেছে। একমাত্র ছেলেই ছিল বেঁচে থাকার ভরসা। অভাবের সংসারে কখনো কারো কাছে হাত পাততে দেয়নি ছেলে, কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে সেই ছেলে মারা যাওয়ায় এখন মা মদিনা খাতুন দিশেহারা হয়ে পড়েছেন। অসহায় হয়ে পেটের দায় ঘুরছেন এ পাড়ায় ও পাড়ায়। পরিবারটির পাশে দাঁড়াতে সরকারি বেসরকারি সহযোগিতার দাবি প্রতিবেশীদের। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, কমেছে চোখের জ্যোতি, আয় রোজগার নেই, দুবেলা খাবারও জোটে না ঠিকমতো, চাহনিতে অসহায় চিন্তার ভাঁজ। মেহেরপুর শহরের পুলিশ লাইন পাড়ায় খাস জমির উপর বসবাস বৃদ্ধা মদিনা খাতুন ও তার পরিবারের। বউ সন্তান রেখে চলে যায় স্বামী, বড় ছেলেরও কোনো সন্ধান নেই। অভাব অনটনের সংসারে ছোট ছেলে কেরামত আলী একমাত্র ভরসা ছিল মা মদিনা খাতুনের। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুরতা, 2022 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান পরিবারের একমাত্র উপার্জনক্ষম কেরামত আলী। এই পর্যায়ে আমার ঠিক গেছে, এই পর্যায়ে আমি আসি, তোদের যেটা ভালো হয় মা তাই তোরা করিস, তোরা আমার ছোট ছেলের বউ আম্বিয়া ও তার মেয়ে সহ 4 সদস্যের পরিবার মদিনা খাতুনের। ছেলে মারা যাওয়ার পর থেকে অন্যের দয়া দাক্ষিণ্যে চলে সংসার। সাহায্য না পেলে বেশিরভাগ সময়ই থাকতে হয় অনাহারে। কখনো কখনো পেটের দায়ে মাঠেও কাজ করতে হয় মদিনা ও আম্বিয়াকে। শাওরির সাথে করে মাঠে যাই আমি, গমের সময় গম কুড়াই, ধানের সময় ধান কুড়াই, দুটো কচু কুড়াই, আলু কুড়াই, মাঠে ঝাল মাল কুড়াই। খুব কষ্ট আমার, সবাই পাড়ার লোক 1-1 কেজিতে চাল মাল দেয়। এটা নিয়ে সারি শ্বশুরকে আমরা দেখতে পারিনি, তাদের একবেলা খেয়েও থাকে, একবেলা তারা না খেয়েও থাকে। পরিবারটির এই দুরবস্থা ভাবাচ্ছে প্রতিবেশীদেরও। পাড়ার লোকেরা ধরেন ওর 1-1 কেজি যাই দেয়, খায়, চলাফেরা খুব দুরবস্থা। মাঠে একটু ঝাল পেঁয়াজ এসব কুড়ায়, আবার দেখুন সাইডে ধান কুড়াবে, গম কুড়াবে, এভাবে কুড়ে মুড়ে খাই। পরিবার থেকে আবেদন করা হলে তাদের সহযোগিতার আশ্বাস দেন সমাজসেবা অধিদপ্তর। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জেলা সমাজ কল্যাণ পরিষদ থেকে আর্থিকভাবে অনেক সহায়তা দেওয়া হয়। সে চাইলে আমাদের বরাবর অথবা জেলা প্রশাসক মহোদয় বরাবর একটা আবেদন করতে পারে আর্থিক সহায়তার জন্য। যারা আমাদের সমাজে ধনী আছেন, প্লাস অবস্থা সম্পন্ন মানুষ আছেন, পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা এদেরকে নিয়ে কাজ করে। তারা যদি চায় এদের জন্য অনেক কিছু করতে পারে। স্বাবলম্বী হতে সরকারি বেসরকারি সহায়তা চায় পরিবারটি। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এ ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।